আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনার কথাও ফাঁস করা হয়েছে যে এই ১ বছর পূর্তি উপলক্ষে তাদেরও অনেক পরিকল্পনা আছে এবং এক ধরনের নীল নকশা তৈরি করা হয়েছে। এবং পুরো আসলে আগস্টের ১ম সপ্তাহে কি ধরনের ঘটনা ঘটতে পারে বাংলাদেশে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনারাও যুক্ত হয়ে প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম। ডক্টর নাজমুল হাসান ধন্যবাদ। কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই যদি আমাদের আজকে ওয়ার্কআউট করেছে ঐক্যমত্য কমিশন থেকে, এই প্রথম আমরা দেখলাম বিএনপি কিছুক্ষণের জন্য আরো কিছু দল এই ওয়ার্কআউটের সম্পর্কে যদি কিছু বলেন কেন? ধন্যবাদ। দেখুন, সালাউদ্দিন মহোদয় যিনি বিএনপির শীর্ষ নেতাদের একজন, তিনি ওয়ার্কআউট করে একটা প্রেস ব্রিফিং করেছেন। সেখানে বলেছেন যে কিছুক্ষণের জন্য তারা ওয়ার্কআউট করেছেন, তাদের কিছু কিছু বিষয়ে আপত্তি আছে সেই কারণে, এবং এর পরপরই আবার ফায়ার অ্যালার্ম চালু হওয়ায় পরে আপনার সেই ঐকমত্য কমিশনের বৈঠকটি ছেদ পড়ে এবং আপনার আরো কিছু দলের নেতৃবৃন্দ বাম ধারার তারাও একই রকমের পদাঙ্ক অনুসরণ করেছেন বলে জানা গেছে। এবং সব মিলিয়ে আপনার মানে এতদিন হঠাৎ করে এই ঘটনা কেন? আমরা তো মতের অমিল বা এই ধরনের ঘটনা আগেও দেখেছি, কিন্তু হঠাৎ করে আজকে কেন ওয়ার্কআউট? শেষ মুহূর্তগুলো ঐক্যমত্য কমিশনের তো আমার মনে হয় যে শেষ মুহূর্ত এগুলো। দেখুন, জোর করে কিলিয়ে কাঁঠাল পাকালে সেই কাঁঠাল খুব খেতে সুস্বাদু মনে হয় না। তো সেরকম একটি অবস্থা, এক ধরনের ডেসপারেশন কাজ করছে। জুলাই ঘোষণার সঙ্গে মিল রেখে তারপর নির্বাচনের তারিখ সম্ভাব্য ঘোষণার সম্ভাবনা সেটিও উকি ঝুঁকি দিচ্ছে। আপনার গতকাল জাতীয় পার্টি কাজী জাফর ফ্যাকশন যেটি, তাদের নেতৃবৃন্দ বৈঠক থেকে বেরিয়ে এমনটি জানান দিয়েছেন। এবং আপনার গণমাধ্যমে কোনো কোনো প্রিন্ট মিডিয়ায় আপনার যে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে অগাস্টের প্রথম সপ্তাহে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের নেতা কর্মীরা হঠাৎ করে খুব সক্রিয় হবেন এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্ম হতে পারে। আবার এখানে আপনার আরেকটি পক্ষ চিন্তা করছে যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট গঠিত হতে পারে। অর্থাৎ ইমার্জেন্সি গভর্নমেন্টটা হচ্ছে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে এবং 4 মাস, প্রথমত 4 মাসের জন্য, পরবর্তীতে ইট ক্যান বি এক্সটেন্ডেড 4 মাস করে, এভাবে 2029 পর্যন্ত এটা এক্সটেন্ডেড হতে পারে। আপনার লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের যে আপনার সমতল ময়দান সেটি তৈরির নিমিত্তে, অস্ত্র উদ্ধারের নিমিত্তে এবং দেশে স্থিতিশীলতা নিয়ে আসবার প্রয়োজন। আর এর পাশাপাশি আপনার এখানে নবগঠিত যে রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তাদের আহ্বায়ক মহোদয় জানিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচন হতে হবে পিআর সিস্টেমের ভিত্তিতে, অন্যথায় নির্বাচন হবে না। তো তারা কিন্তু ম্যাটার করে, তারা আপনার নির্বাচন কমিশনের সামনে গিয়ে এক ধরনের অ্যাক্টিভিজমও দেখিয়ে এসছেন। তারা বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন এবং তাদের ধারণা যে এটা বর্তমান কমিশন মূলত সিম্প্যাথেটিক টু বিএনপি। তো ফলে এই কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয় বলে তারা মনে করেন। এখন ধরুন, আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা কদিন আগে মুখ ফসকে বলেছেন যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি হচ্ছে শাসক দল। এখন সরকারি যত রকমের সাহায্য, সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা সবই কিন্তু তারা লাভ করছেন এবং এর ফলে আপনার ফিল্ড লেভেলে, মানে যখনই তারা পদযাত্রা করতে যাচ্ছেন, সকল রকমের প্রোটেকশন, সুযোগ সুবিধা
পাচ্ছেন, কোথাও ডগ স্কোয়াড তাদের পাহারা দিচ্ছে, কোথাও এপিসি তাদের প্রোটেকশন দিচ্ছে, তারা এপিসি দ্বারা ট্রান্সপোর্টেডও হচ্ছেন। আবার এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে তারা নানান রকম হুঙ্কারও দিচ্ছেন, এবং এখানে তাদের মিত্র হিসেবে তারা পাচ্ছেন জামাতকে, বা আপনার চরমনাইর যে হুজুরের দল ইসলামী আন্দোলন তাদেরকে, আর ভিলেন হিসেবে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে বিএনপি কে, যেটি বাংলাদেশের সবচাইতে বড় সক্রিয় রাজনৈতিক দল। এখন এখানে আরেকটা সম্ভাবনা আছে, সেটি হচ্ছে অগাস্টেই আপনার আরেকটি সরকার গঠিত হতে পারে, যেটিকে আপনার আমাদের দুটি সরকার আছে সেখানে মিয়ানমারে। একটি হচ্ছে জুনতা সরকার, যেটি নেপিডোতে দেখভাল করছেন, নেপিডোর দখলে আছেন। আরেকটি হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল, আপনার অং সান সুকির নেতৃত্বাধীন সরকার, যেটির প্রতি বিশ্ব মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেরই সমর্থন আছে। তো অনেকে আশঙ্কা করছেন যে অগাস্টেই হয়তো আপনার আরেকটা গভর্নমেন্ট ইন এক্সাইল বাংলাদেশের ক্ষেত্রে গঠিত হতে পারে, যে দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতৃত্বে, এবং তাদের সহযোগী যে দলগুলো আছে তাদের নেতৃত্বে। এবং যদি ব্যাপারটি সেরকম ঘটে, তাহলে গৃহযুদ্ধ হয়ে যাবে অনিবার্য, সেটা ঠেকানোর কোনো সুযোগ থাকবে না। এবং গৃহযুদ্ধ যে অবশ্যম্ভাবী, সেটিতে আমাদের মাননীয় উপদেষ্টা আপনার মাহফুজ আলম তিনি আগেই জানান দিয়েছেন। সুতরাং ছক কাটা আছে, সেইভাবেই ডেভেলপমেন্ট গুলো ঘটছে। এখন যে সরকার বলছে যে ওনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন 4-5 দিন, তো আমার মনে হয় অলরেডি 2 দিন পার হয়ে গেছে। এটা কি আসলে সম্ভব হবে ওনাদের পক্ষে নির্বাচনের তারিখ ঘোষণা করা? যদি তারিখ ঘোষণা হয়ও, অনেকের ধারণা এই সরকারের অধীনে আর নির্বাচন হবে না, নতুন সরকারের অধীনে হয়তো নির্বাচন হবে, এবং সেটি হবে যে ইমার্জেন্সি সরকার, যেটি মানে ইমার্জেন্সি জারি করার কারণে সরকার না, এটা হচ্ছে মানে যেই নমেনক্লেচারটা ব্যবহার করা হচ্ছে বা হবে, সেটি তত্ত্বাবধায়ক সরকার নয়, সেটি ইন্টারিম গভর্নমেন্টও নয়, সেটি হবে ইমার্জেন্সি গভর্নমেন্ট। এবং সেখানে ওই যে 4 মাস করে সরকার গঠিত হবে, এবং ইট ক্যান বি রিনিউয়েবল। এবং আমাদের একজন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, কক্সবাজারে গিয়ে গত বছর প্রথম জানান দিয়েছিলেন যে এই সরকারের টেনিওর লজিক্যালি হওয়া উচিত 2029 পর্যন্ত, কারণ শেখ হাসিনা 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের পরে এই সরকারটি গঠন করেছিলেন, যেটি বিদায় নিয়েছে। এখন সেটি 5 বছরের জন্য তাদের টেনিওর ছিল। তো যেহেতু 5 অগস্ট পর্যন্ত শেখ হাসিনা সেই টেনিওর পর্যন্ত ছিলেন, বাকি সময়টা আপনার অন্তর্বর্তী সরকারের থাকা উচিত, তেমনটি তিনি জানান দিয়েছিলেন। পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা নানান সময় নানান কথা বলেছেন, কখনো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলেছেন, কখনো বলেছেন যে এপ্রিলে হবে, আবার কখনো ফেব্রুয়ারিতে, আবার তার বরাত দিয়ে আমাদের সম্মানীয় প্রেস সচিব তিনি বলেছেন, শফিক মহোদয়, যে জুন মাসে হবে। তো ফলে নানান রকমের আপনার এই অবস্থায় পুরো বিষয়টা নিয়েই ধোঁয়াশা আছে। এবং আজকে কথা হচ্ছিল জাতীয় পার্টি, যে মানে যিনি জুম কাদের মহোদয়ের যে ফ্যাকশনটি আছে, তাদের প্রেসিডিয়াম মেম্বার মনির সাহেব, মিলন সাহেব, তিনি বলছিলেন যে ঘোষণা হতে পারে তারিখ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই সরকারের অধীনে নির্বাচনটি হবে না। ধন্যবাদ। আমরা সেনাবাহিনীর মধ্যে অনেক রদবদল দেখতে পাচ্ছি, এবং সেখানে কথা উঠেছে যে মানে শেখ হাসিনার ফেভারে যারা ছিলেন তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে, বা ওনার আত্মীয় স্বজনকে। এইটা কোনো ইঙ্গিত বহন করে কিনা? ধন্যবাদ। এ ব্যাপারে আমি যতটুকু জানি বুঝি, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে একটা প্রমোশন বোর্ড প্রতি বছরই হয়, এটা রুটিন ম্যাটার,
সেটি সম্প্রতি সংগঠিত হয়েছে। সেই উপলক্ষে মাননীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা হিসেবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লর্ড প্রফেসর ডক্টর ইউনূস গিয়েছিলেন সেনানিবাসে, এবং আপনার কর্নেল থেকে ব্রিগেডিয়ার হুম, এবং এই পর্যায়ের যারা সামরিক কর্মকর্তা তাদের প্রমোশনের বিষয়টি নিয়ে এই প্রমোশন বোর্ড অনুষ্ঠিত হয়েছে। এটাও রুটিন ম্যাটার, এটার সঙ্গে কোনো রাজনীতি অ্যাটাচড আছে এটা মনে করার কোনো কারণ নেই। মাসখানেক পরে আরো নিম্ন পর্যায়ের যারা কর্মকর্তা আছেন, সামরিক কর্মকর্তা, তাদের প্রমোশনের বোর্ড বসবে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এনসিপি অনেক জায়গায় বলা হচ্ছে যে এনসিপি বিলুপ্তি হতে যাচ্ছে কিনা, এরকম প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন ওঠার মতো কোনো ঘটনা আছে কিনা, এবং হঠাৎ করে সার্জিস আলমকে আমরা দেখলাম যে সেনাবাহিনী সম্পর্কে খুব পজিটিভ কিছু বলতে, এটা আবার কিসের লক্ষণ বলে আপনি মনে করেন? দেখুন, আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে যদি আপনার শীর্ষ নেতৃত্ব এনসিপি তাদেরকে গোপালগঞ্জে প্রোটেকশনটা না দেয়া হতো, তাহলে তাদের জীবন সংশয় মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সুতরাং সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমার ধারণা সার্জিস আলম এমনটি বলেছেন, এবং সেটি অত্যন্ত স্বাভাবিক এবং লজিক্যাল সেই দৃষ্টিকোণ থেকে দেখলে। আর হাসনাত আব্দুল্লাহ আগে যে বক্তব্যগুলো রেখেছিলেন সেটি আমার ধারণা ইমোশনালি চার্জ হয়ে তিনি কথাগুলো বলেছিলেন, এবং সেখান থেকে পরে রিট্রিট করেছেন। তো সেই জন্য এটা আপনার সেই পার্সপেক্টিভে দেখাটা ভালো।